হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। সাসপেন্স অ্যাডভেঞ্চার গল্পের প্রতি তোমাদের ভালোবাসা দেখে আজকে নিয়ে এসেছি স্যার আর্থার কোনান ডয়েল রচিত গল্প হীরক রহস্য। ব্যোমকেশ ফেলুদা কাকাবাবুর মতো শার্লক হোমস চরিত্রটি আমাদের সবার পছন্দের একটি চরিত্র। শার্লক হোমসকে নিয়ে আগেও একটি গল্প বলা হয়েছে, রঙের গন্ধ। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প হীরক রহস্য। একটা মামলার মধ্যে ডুবে রয়েছেন শার্লক হোমস। তার শরীরের যা অবস্থা, দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছেন। খাওয়া দাওয়া একরকম ছেড়ে দিয়েছেন বলা চলে। ডাক্তার ওয়াটসন জিজ্ঞেস করেছিলেন কটার সময় খাবেন। তাতে তিনি বলেছিলেন পরশু 7:30টার সময়। বিলি হলো হোমসের ছোকরা চাকর, খুব চালাক আর চটপটে। হোমসের জীবনের একাকিত্বের ফাঁক অনেকটা ভরাট করে রেখেছে সে। বিলি ডাক্তার ওয়াটসনকে বলল, কাকে যেন ধরার চেষ্টা করছেন। পরশু বেরিয়েছিলেন জনমজুর সেজে, যেন কাজ খুঁজছেন, আর আজ বেরিয়েছেন এক বুড়ি সেজে। ডাক্তার ওয়াটসন বিলিকে বললেন, আচ্ছা, মামলাটা কি বলতে পারো? বিলি গলার স্বর নিচু করে চটপট উত্তর দিল, স্যার, আপনাকে বলতে আপত্তি নেই, তবে দেখবেন আর কেউ যেন জানতে না পারে। এ হলো মুকুটের হীরের সেই মামলা। আজকে উঠলেন ওয়াটসন, বললেন, হ্যাঁ বলো কি, সে কোটি টাকার চুরির মামলা? বিলি বলল, আজ্ঞে হ্যাঁ, যেমন করেই হোক আদায় করতেই হবে। এ ব্যাপারে স্যার স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এমনকি প্রধানমন্ত্রীও এসেছিলেন। এই সভাতেই বসেছিলেন দুজনে। সুন্দর করে ওদের সঙ্গে কথা বলেছিলেন মিস্টার হোমস। বা দুজনে তার কথায় কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়েছিলেন। মিস্টার হোমস বলেছিলেন তিনি যতটা পারবেন করবেন। ওয়াটসন বলল, আচ্ছা বিলি, জানালায় ওই পর্দাটা কেন? বিলি বলল, 3 দিন হলো মিস্টার হোমস ওখানে ওটা লাগিয়েছে। জানেন, একটা খুব মজার জিনিস আছে ওটার পেছনে। এই বলে বিলি গিয়ে জানলার পর্দাটা একটু সরিয়ে দিল। অসহ্য বিস্ময়ের একটা শব্দ ডক্টর ওয়াটসনের মুখ দিয়ে বেরিয়ে এলো। তার বন্ধুটির মুক্তি সেখানে, পরনের ড্রেসিং গাউন, মুখের 3 ভাগ জানলার দিকে, আর নিচের দিকটা নামানো, কোনো অদৃশ্য বই পড়তে ব্যস্ত, আর শরীরটা ইজি চেয়ারের মধ্যে ডোবানো। মাথাটা খুলে নিয়ে বিলি বলল, এটা আমরা মাঝে মাঝে এদিকে ওদিকে ফিরিয়ে দিই স্যার, যাতে অস্বাভাবিক মনে না হয়। জানলার পর্দা বন্ধ না থাকলে হাত দিতে সাহস করি না, কারণ জানলার শাসি খোলা থাকলে রাস্তার ওপার থেকে দেখা যায়। ওয়াটসন বললেন, এমন একটা ব্যাপার আগেও আমরা একবার করেছি। বিলি বলল, সে তাহলে আমি আসার আগে। জানলার পর্দা সরিয়ে বিলি মুখ বাড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে বলল, জানেন, ওদিক থেকে আমাদের উপর লক্ষ্য রাখা হয়। ওই যে একজনকে দেখা যাচ্ছে, দেখুন না। ডাক্তার ওয়াটসন এক পা এগিয়েছেন। এমন সময় শোয়ার ঘরের দরজাটা খুলে গেল। হোমসের সুদীর্ঘ ছিপছিপে শরীরের দেখা দিল সেখানে। মুখটা ফ্যাকাশে আর লম্বা হলেও পদক্ষেপ ও ভাবভঙ্গি সেই আগের মতোই চটপটে দেখা গেল। এক লাফে জানলাটার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে সার্সি বন্ধ করে দিলেন। বললেন, ওটা হাত দিও না বিলি। জানো, এই মুহূর্তে তুমি ভয়ঙ্কর বিপদে পড়েছিলে, মারা পর্যন্ত যেতে পারতে, এবং আপাতত আমায় তোমাকে না হলে চলে না। আর ওয়াটসন, বড় ভালো লাগছে তোমাকে আবার তোমার পুরনো ডেরায় দেখতে পেয়ে, কিন্তু বড় সংকটজনক মুহূর্তে তুমি এসেছো। ওয়াটসন বললেন, তা তো শুনছি। হোমস বিলিকে বললেন, তুমি যাও। বিলি ছেলেটিকে নিয়ে মহা সমস্যা, বুঝলে। এতটা বিপদের মুখে ওকে ঠেলে দেওয়া কি আমার পক্ষে যুক্তিসঙ্গত বলতো? ওয়াটসন বললেন, কিন্তু বিপদটা কিসে? হোমস গাঢ় স্বরে উত্তর দিলেন, আকস্মিক মৃত্যুর। আজ সন্ধ্যায় একটা কিছু ঘটে যাবে বলে মনে হচ্ছে। ওয়াটসনের প্রশ্ন, সেটা কি? হোমস বললেন, খুন হয়ে যাওয়া। ওয়াটসন বললেন, ধুৎ, তুমি ঠাট্টা করছো। হোমস বললেন, রসিকতার বোধ আমার অত্যন্ত সীমিত, কিন্তু তাহলেও এর থেকে ভালো রসিকতা আমি করতে পারি। যাই হোক, ইতিমধ্যে তো একটু আরাম করা যাক, কি বলো? বলো, মত চলবে? টিকিট গুলো সব যথাস্থানেই পাবে। তোমার অভ্যস্ত আরাম চেয়ারে বসো, আবার দেখি তোমায়। আশা করি আমার পাইপকে আর বাজে তামাককে তুমি ঘৃণা করতে শুরু করনি। কি জানো,
খাদ্যের বদলে আজকাল এই বস্তুই সেবন করছি আমি। ডক্টর ওয়াটসন বললেন, কেন? খাচ্ছ না কেন? হোমস গম্ভীর স্বরে বললেন, মানে উপোস করলে বুদ্ধিবৃত্তিগুলো প্রচুর তীক্ষ্ণতা লাভ করে। কেন ওয়াটসন? ডাক্তার হিসেবে তুমি নিশ্চয়ই মানবে, খাদ্য হজমের ফলে রক্ত সরবরাহে যেটুকু সাশ্রয় হয় ঠিক ততটাই মগজের লোকসান হয়। আমি মানুষটা নিছক মগজ ছাড়া আর কি, আমার বাকিটা বলতে গেলে বাহুল্য। সুতরাং আমার ভাবনা একমাত্র আমার মগজ নিয়ে। কিন্তু বিপদের কথা কি যে বলছিলে? ওয়াটসনের কৌতূহল হলো। হ্যাঁ হ্যাঁ, হোমস উত্তেজিত হয়ে বললেন, এবং পরিণতি যদি তাই হয়, তাই খুনির নাম আর ঠিকানা তোমায় জানিয়ে দিচ্ছি। সেটা স্কটল্যান্ড ইয়ার্ডে জানিয়ে দিও। নামটা হলো সিলভিয়া কাউন্ট নেগ্রেটো সিলভিয়াস। ঠিকানা লিখে রাখো, 136 উডসাইড গার্ডেন্স, NW। লিখলে? ওয়াটসনের সরল মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। তিনি ভালো করেই বুঝতে পারলেন কি সাংঘাতিক বিপদের ঝুঁকি হোমস নিয়েছেন। মানে হোমস যা বলছে তা আসলে ভয়ের থেকে বরং কম করেই বলছেন, এতটুকু বাড়িয়ে বলছেন না। করিতকর্ম মানুষ ওয়াটসন সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠলেন, বললেন, আমায় কাজে লাগাতে পারো হোমস, 2-1 দিনের জন্য আপাতত আমার হাত খালি। হোমসের উত্তর, একজন অতি ব্যস্ত ডাক্তারের চিহ্ন তোমার মধ্যে অত্যন্ত স্পষ্ট। ওয়াটসনের চটপট সাফাই, না মানে তেমন জরুরি কাজ কিছু হাতে নেই আর কি। তা লোকটাকে কি পাকড়াও করতে পারো না? হ্যাঁ ওয়াটসন, পারি, আর সেটাই হচ্ছে মুশকিল, হোমস বললেন। সঙ্গে সঙ্গে ওয়াটসনের জবাব, তাই যদি পারো তাহলে করছো না কেন? হোমস বললেন, আমি জানি না হিরেটা কোথায়। ও, বিলি বলছিল বটে, সেই মুকুটের হারানো হিরেটা। ওয়াটসনের কৌতূহল হলো। হ্যাঁ হ্যাঁ, হোমস বললেন, হ্যাঁ সে মস্ত ম্যাজরিন হিরেটা। জাল আমি ফেলেছি, মাছকে জালে আটকেওছি, কিন্তু হিরেটা পাইনি। তাই তাদের ধরে আর লাভ কি? অবশ্য তাদের ধরলে অনেকটা উপকার হবে, কিন্তু আপাতত আমার কাজ তা নয়, আমার চাই হিরেটা। আর ওই কাউন্ট সিলভিয়াসই বুঝি তোমার সেই মাছ? ওয়াটসনের প্রশ্ন। হোমস বললেন, আজ সারাটা সকাল আমি তার পায়ে পায়ে ঘুরেছি বিদ্যার সাজে। তুমি আমাকে এর আগেও দেখেছো ওয়াটসন। আজ সকালে আমার ছদ্মবেশ হয়েছিল আরো নিখুঁত। ছাতাটা ফেলে দিয়েছিলাম, তুলে দিয়েছিলেন পর্যন্ত। যদি কিছু মনে না করেন মাদাম, তুলে দিচ্ছি ছাতাটা। উচ্চারণটা খানিকটা ইটালীয় ধরনের। মিনোরিজা স্টেভেনজির কারখানা পর্যন্ত গেছিলাম তার পিছু নিয়ে। এয়ার গান তৈরি করে ওরা, চমৎকার তাদের কাজ। এবং আমার ধারণা ওটা এখন আমাদের উল্টো দিকের বাড়িটায় আছে। মূর্তিটা দেখেছো নিশ্চয়ই, বিলি দেখিয়ে থাকবে সম্ভবত। মনে রেখো, যে কোনো মুহূর্তে ওই মূর্তিটা সুন্দর মাথা ভেদ করে একটা গুলি বেরিয়ে যেতে পারে। হঠাৎ ট্রের উপর একটা কার্ড নিয়ে বিলি হাজির হলো। ভ্রু কপালে তুলে এমন ভাবে হোমস সেটার দিকে তাকালেন যেন খুব মজা পেয়েছে। মুখে বললেন, স্বয়ং এসেছেন ভদ্রলোক। এতটা কিন্তু আমি একেবারেই আশা করতে পারিনি ওয়াটসন। স্নায়ুর উপর অসাধারণ দখল ভদ্রলোকের। হিংস্র জন্তু শিকারেও সুনামের কথা তুমি নিশ্চয়ই শুনে থাকবে, এবং তার উপর আবার যদি আমাকেও তার শিকারের তালিকাভুক্ত করতে পারেন, তো শিকারীর জীবনে পরিণতি লাভ করবেন ভদ্রলোক। ও নিজে আসছে, প্রমাণ হচ্ছে যে আমি যে পিছু নিয়ে খুব কাছাকাছি থেকেছি এ তিনি জানতে পেরেছেন। ওয়াটসন বললেন, পুলিশে খবর দাও বন্ধু। হোমস গম্ভীর স্বরে বললেন, হয়তো দেব, কিন্তু এই মুহূর্তে নয়। সাবধানে জানলা দিয়ে মুখ বাড়িয়ে লক্ষ্য করে দেখো দেখি রাস্তায় কেউ ঘুরঘুর করছে কিনা। পর্দার একপাশে গিয়ে ওয়াটসন সন্তর্পণে তাকালেন চারিদিকে। ফিসফিস করে বললেন, হ্যাঁ, একটা গুন্ডা গোছের লোক দরজার কাছে পায়চারি করছে। ওই তাহলে স্যাম মার্টন, ওর একান্ত বিশ্বস্ত অল্প বুদ্ধির লোক। কোথায় ওই ভদ্রলোক বিলি? এক নিঃশ্বাসে বলে গেলেন হোমস। বিলি বলল, বাইরের ঘরে স্যার। হোমস বিলিকে নির্দেশ দিল, ঘন্টা বাজালে তখন ওকে নিয়ে আসবে। ওয়াটসন দেরি করলেন যতক্ষণ না দরজাটা বন্ধ হলো। তারপর অত্যন্ত ব্যস্তভাবে বন্ধুর দিকে তাকালেন। বললেন, দেখো হোমস, লোকটা বেপরোয়া, কোনো কিছু মানবে না। কে জানে তোমায় হত্যা করবে বলেই এসেছো হয়তো। আমি বলছি, আমি এখন তোমার সঙ্গেই থাকবো।
হোমস আপত্তি জানিয়ে বললেন, হুম, কখনো না, খুব অসুবিধা হবে তাহলে। তার চেয়ে শোনো। কলাইন খচখচ করে লিখে ওয়াটসনের হাতে এটা দিয়ে বললেন, এই চিঠি নিয়ে তুমি স্কটল্যান্ড ইয়ার্ডে যাও, একটা গাড়ি ভাড়া করে সিআইডি লিউখালকে দেবে, একেবারে পুলিশ নিয়ে আসবে সঙ্গে করে। তারপর তারপর যাবে কোথায় বাছাধন? ওয়াটসন চলে গেলেন কর্তব্য পালন করতে। হোমস এবার নিজের মনে বলতে লাগলেন, মধ্যে আমি নিশ্চয়ই হিরেটা আবিষ্কার করার সময় পাবো। এবার ঘন্টাটায় হাত দিয়ে দিলেন তিনি। নিজের মনে মনে স্থির করে নিলেন, শোবার ঘরের মধ্যে দিয়েই তিনি যাবেন। এই দ্বিতীয় পথটা খুবই গুরুত্বপূর্ণ। হোমস চান তিনি যেন সিলভিয়াসকে আগে দেখতে পান, সে তাকে দেখে ফেলবার আগে। বিলি একটু পরে কর্নেল সিলভিয়াসকে নিয়ে গিয়ে বসালো। কেউ ছিল না সেখানে। বিখ্যাত শিকারিটি বিশাল দেহ, আলকাট্রার মতো গায়ের রং, চোখ কালো, অজরের মতো গোপ, বাজ পাখির ঠোঁটের মতো লম্বা বাঁকানো নাক। ভদ্রলোক অত্যন্ত সুসজ্জিত, রংচঙে নেকটায় আর ঝলমলে নেকটায় পিন। ঝকমকে আংটিটি দেখে মনে হয় যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। দরজাটা বন্ধ হতে তিনি অত্যন্ত তীক্ষ্ণ সচকিত দৃষ্টিতে এমন ভাবে তাকাতে লাগলেন চারিদিকে, যেন প্রতি পদক্ষেপেই কোনো ফাঁদে পা দিতে চলেছে। হঠাৎ জানলার কাছে চেয়ারের উপর অভিব্যক্তিহীন মাথাটা আর ড্রেসিং গ্রাউন্ডের ওপরটা তার চোখে পড়ল। মুখে একটা ঝিলিক খেলে গেল তার। আরো একবার চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে নিলেন কোন সাক্ষী আছে কিনা। তারপর পায়ের আঙ্গুলে ভর করে দাঁড়িয়ে মোটা একটা বেদ তুলে নির্বাক মূর্তিটার দিকে এগোলেন। মূর্তিটায় আঘাত করবার জন্য যেই না বেদটা তুলেছেন, ঠিক সেই মুহূর্তে নিরুত্তাপ শ্লেষ মিশ্রিত একটা কণ্ঠস্বর শোয়ার ঘরের খোলা জানলা দিয়ে বলে উঠল, ভাঙবেন না কাউন্ট, ভাঙবেন না ওটা। মুহূর্তের জন্য সিলভিয়াস চমকে গেল। মুহূর্তে কাউন্ট সিলভিয়াস আবার বেদটা উঠে বললেন, যেন মূর্তিটাকে ছেড়ে আসল লোককেই আক্রমণ করতে চান। কিন্তু হোমসের ধূসর স্থির দৃষ্টি আর বিদ্রুপ হাসির মধ্যে এমন কিছু ছিল যার ফলে তার হাত নেমে গেল। হাসতে হাসতে হোমস বললেন, পাশের ওই টেবিলে হ্যাটটা আর বেডটা রাখো। কাউন্ট সিলভিয়াস যন্ত্রচালিতের মতোই তাই করলো। হোমস বললেন, বেশ, বসুন এবার। রিভলভারটাও রেখে দেবেন নাকি? বেশ, ঠিক আছে, ইচ্ছে করলে ওটার ওপরেই বসতে পারেন। হ্যাঁ, ভালো কথা। আপনি আজ খুব ভালো সময় এসেছেন, কারণ আপনার সঙ্গে আমার কতগুলি জরুরি কথা আছে। কাউন্ট সিলভিয়াস আতঙ্কিত চোখে হোমসের দিকে ভালো করে তাকিয়ে নিচ্ছিল। সেও কর্কশ্বরে বলল, আমারও কটা কথা বলবার আছে, সেই জন্যই আমি এসেছি। অস্বীকার করব না, আমি আপনাকে তখন মারতেই উদ্যত হয়েছিলাম। টেবিলের ধারে বসে পা দুলিয়ে দুলিয়ে হোমস বললেন, আমি তো জানতাম এমন একটা মতলব নিয়েই আপনি এসেছেন, কিন্তু এই ব্যক্তিগত আক্রোশের কারণটা কি? কাউন্ট তীক্ষ্ণ স্বরে বলল, আপনি আমায় বিরক্ত করছেন নিজের সীমা লঙ্ঘন করে। আপনি আপনার চরকে আমার পেছনে লাগিয়েছেন, ক্ষোভে ফেটে বলল সিলভিয়াস। হোমস অবাক হবার ভান করে বললেন, আমার চর? না, কখনো না। কাউন্ট রেগে গিয়ে বলল, ন্যাকামো ছাড়ুন। হোমস সবিনয়ে বলল, একটা কথা আপনাকে বলা দরকার কাউন্ট সিলভিয়াস, আমার চরের ব্যাপারে আপনি যা শুনেছেন তা ঠিক নয়। এই কথায় কাউন্ট মসৃণ হেসে বলল, দেখুন, আপনার মতো অন্যদেরও পর্যবেক্ষণ শক্তি থাকতে পারে। কাল এসেছিল একজন শিকারী, আর আজ এক বুড়ি। সারাটা দিন তারা আমায় চোখে চোখে রেখেছে। বলতে কি কাউন্ট, আপনি কিন্তু এ কথায় পরোক্ষভাবে আমারই প্রশংসা করলেন, মানে আপনি আমার ছদ্মবেশগুলোকে প্রশংসা করলেন। কাঁধে ঝাঁকুনি দিয়ে হোমস বললেন, এই দেখুন সেই ছাতাটা, যেটা আপনি এমন ভদ্রভাবে আমার হাতে তুলে দিয়েছিলেন। তখনও আপনার মনে সন্দেহ জাগেনি। কাউন্টের দু চোখ আর ভ্রু ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠতে লাগলো। কাউন্ট ভগ্নস্বরে বলল, আপনি যা বলছেন তাতে ব্যাপারটা আরো বেশি হলো। লোক না লাগিয়ে আপনি নিজেই আমার পিছু নিয়েছিলেন, আর নিজেই স্বীকার করছেন তা? কেন শুনি? হোমস মুচকি হেসে বললেন, কারণ আছে, কারণ আছে কাউন্ট সিলভিয়াস। ওই হলদে হিরেটা আমার চাই যে, আর আপনি ভালোভাবেই জানেন কেন আমি আপনার পিছু নিয়েছি। আর আপনার আজ এখানে আসার কারণ হলো আপনি জানতে এসেছেন এই ব্যাপারে আমি কতটা জেনেছি, এবং সে বুঝে আমাকে পথ থেকে সরিয়ে ফেলবার প্রয়োজনীয়তা হিসাব করে নেওয়া।
অবশ্য আপনার এসব খুবই প্রয়োজন, কারণ এই ব্যাপারে সবকিছুই আমার জানা আছে, কেবল এটা ছাড়া। এবং এবার আপনি সেটা আমায় নিশ্চয়ই বলবেন। বটে, তাই নাকি? তা শুনি সেই অজানা ব্যাপারটা কি? কাউন্ট প্রশ্ন করলেন। মুকুটের হিরেটা কোথায়? কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন হোমস। তীক্ষ্ণ দৃষ্টিতে কাউন্ট তাকালেন হোমসের দিকে, বললেন, ও জানতে চান বুঝি সেটা? তা আমি কি করে বলবো শুনি? হোমস দাঁতে দাঁত চেপে বললেন, পারবেন বলতে, এবং বলবেনও একটু পরে। আপনি আমাকে ধোকা দিতে পারবেন না কাউন্ট সিলভিয়াস। আপনার মনের একেবারে ভেতরটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। কাউন্ট এবার ব্যঙ্গস্বরে বলল, তবে তো আপনি জেনেই নিন হিরেটা কোথায় আছে। এই কথায় মজা পেয়ে হোমস হাততালি দিয়ে উঠলেন। কাউন্টের দিকে আঙুল নির্দেশ করে বললেন, তবে তো আপনি জানেন, স্বীকারই করলেন। না, আমি স্বীকার করিনি, কাউন্ট গর্জন করে উঠল। এবার যে দৃষ্টিতে হোমস কাউন্টের দিকে তাকাচ্ছিলেন তা যেন নিপুণ দাবা খেলোয়াড়ের দৃষ্টি। কোনো মক্ষম চাল দেবার সময় হোমস এমন ভাবে তাকান। হঠাৎ ড্রয়ার খুলে হোমস একটা নোটবুক বার করলেন, বললেন, জানেন এই নোটবুকে কি আছে? কাউন্ট বোকার মতো বলল, না। হোমসের সদম্ভ উত্তর, আছেন আপনি। ভাবছেন কি? আগে হ্যাঁ, আপনি। কেবল আপনাকে নিয়ে এটা। আপনার জঘন্য বেপরোয়া জীবনের সমস্ত কিছুই এতে আছে। এতে আছে বুড়ি হেরল্ডের মৃত্যুর রহস্য, যিনি আপনাকে ব্লাইমার এস্টেট দিয়ে যান, যেটা আপনি অতি অল্প সময়ের মধ্যেই জুয়া খেলে উড়িয়ে দেন। সিলভিয়াস ব্যঙ্গস্বরে বলল, স্বপ্ন দেখছেন আপনি? হোমস বলেই চললেন, তাছাড়া আছে মিস ওয়ারেন্ডারের সম্পূর্ণ জীবন কাহিনী। সিলভিয়াস গর্জন করে বললেন, একেবারে বাজে বকছেন আপনি। ও ব্যাপারে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। হোমস এবার মুচকি হেসে বললেন, 1892 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি রিভিয়ারের ডেলুক্স ট্রেনের ডাকাতির কথা ভুলে যাননি তো কাউন্ট? আর ওই বছরে এই ক্রেডিট লাইনের জাল চেকের খবরও? এখানেই ভুল করলে। তাহলে তো অন্যগুলো সব ঠিক। কেমন কাউন্ট? আপনি তো তাস খেলেন, যখন দেখেন প্রতিপক্ষ এই সমস্ত তুরুপের তাসগুলো পেয়ে গেছে, তখন কি তাস ফেলে দিয়ে সময় বাঁচান না? এবার কাউন্টের প্রশ্ন, আপনি যে হিরে খোঁজ করছেন তার সঙ্গে এসবের সম্বন্ধটা কি শুনি? হোমস চিবিয়ে চিবিয়ে বললেন, ধীরে কাউন্ট ধীরে, কুতূহলটা একটু দমন করুন। শুধু মনে রাখুন, যা কিছু এখানে আছে সবই আপনার বিরুদ্ধে। আর সবকিছুর ওপরেই ওই মুকুটের হীরের মামলা। আপনার ওই লড়াইয়ে গুন্ডাটার বিরুদ্ধে পরিষ্কার প্রমাণ আছে। কিছু একটা বলতে যাচ্ছিল সিলভিয়াস, তাকে বলতে না দিয়ে হোমস বলতে লাগলেন, যে গাড়িতে করে আপনি হোয়াইট হেলের গিয়েছিলেন, আর যে গাড়িতে করে সেখান থেকে এসেছিলেন, সেই গাড়ির গাড়োয়ানকেই আমি পেয়েছি। সে দারোয়ান আপনাকে ঘটনাস্থলের কাছে দেখেছিল, তাকেও পেয়েছি। পেয়েছি আইকি স্যান্ডার্সকেও, যে আপনার হয়ে কাজ করতে রাজি হয়নি, এবং আইকি এসব স্বীকার করেছে। আর আপনার কোনো আশাই নেই কর্নেল। কর্নেলের কপালের শিরাগুলো রেগে ফুললে ফুলে উঠতে লাগলো। বিশাল দুটো হাত চেপে তিনি ভাবাবেগ ও উত্তেজনা দমন করতে চেষ্টা করতে লাগলেন। কথা বেরোচ্ছিল না তার মুখ থেকে। কোনো কিছুই গুছিয়ে বলতে পারছিল না সে। বুদ্ধিটা আর কাজ করছিল না তার। হোমস আরো চেপে ধরে বললেন, এই হলো আমার হাত, টেবিলের উপর রাখছি। একটা তাসেরই কেবল অভাব, রাজার ডায়মন্ডের অর্থাৎ হিরে। সেটা কোথায় আছে আমার জানা নেই। সে আপনি কোনোদিনও জানতে পারবেন না হোমস। কর্নেল গলা ঝেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল। হোমস লেশ মিশ্রিত স্বরে বললেন, পরিস্থিতিটা একটু উপলব্ধি করতেই হচ্ছে কাউন্ট। 20-20টা বছরের জন্য আপনি জেল খাটতে চলেছেন, স্যাম মার্টনও। সুতরাং হিরেটা তো আপনার কোনো কাজেই আসবে না। কিন্তু যদি হিরেটা দিয়ে দেন, তো এই গুরুতর অপরাধটাও মিটমাট করে নেওয়া যেতে পারে। আপনাকে বা স্যামকে আমার দরকার নেই, আমাদের দরকার হিরেটা। ওটা ভালোই ভালোই দিয়ে দিলে আমার তরফ থেকে কোনো উচ্চবাচ্চাই হবে না, যতদিন না আপনি আবার নতুন করে কোনো অপরাধে জড়িত হয়ে পড়ছেন। কিন্তু এর পরও যদি আবার আপনার পদস্খলন হয়, তাহলে কিন্তু আপনার খেলা শেষ করে দেবো। তবে আপাতত আমার কাজ হলো হিরেটা উদ্ধার করা, আপনাকে গ্রেপ্তার করা নয়। ঘন্টা বাজালেন হোমস। ঘন্টার শব্দ শুনে বিলি এসে হাজির। হোমস বললেন, আমার মনে হয় কাউন্ট,
আপনার চামচা স্যামও এই আলোচনায় যোগ দিতে পারে, কারণ তার স্বার্থটাও এর সাথে জড়িত। বিলি, বাড়ির দরজার কাছে দেখো তো, একটা খুব লম্বা চওড়া বিস্তৃত দেখতে লোক দাঁড়িয়ে আছে। তাকে ভেতরে আসতে বলো। ওর সঙ্গে রুক্ষ ব্যবহার করো না। বলো গিয়ে কর্নেল সিলভিয়াস ওকে ডাকছে, নিশ্চয়ই তাহলে আসবে। অনুসন্ধিৎসু কর্নেল বলল, কি করতে চান আপনি এখন? হোমস হাসতে হাসতে বললেন, আমার বন্ধু ওয়াটসন কিছুক্ষণ আগেই আমার সঙ্গে ছিলেন। তাকে বলেছিলাম একটা হাঙর আর একটা ছোট মাছ একসঙ্গে আমার জালে পড়েছে। জাল টানতেই এখন দুটোই একসঙ্গে উঠে আসছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কাউন। পেছন দিকে তার হাত চলে গেল, আর হোমসের ড্রেসিং গাউনে একটা বস্তু দেখা গেল অর্ধেকটা বেরিয়ে রয়েছে। কাউন বলল, আপনার বিছানায় শুয়ে হবে না হোমস। হোমস গম্ভীর স্বরে বললেন, এ কথা আমারও অনেকবার মনে হয়েছে, কিন্তু বিশেষ কি আসে যায় তাতে? শক্ত ও দীর্ঘ হয়ে উঠলেন হোমস, দাঁতে দাঁত চেপে শান্ত স্বরে বললেন, রিভলভারে আঙ্গুল দিয়ে কোনো লাভ হবে না বন্ধু। ভালো করেই আপনি জানেন যে যদি বা আপনাকে কোনো সুযোগ দিই, তাহলেও আপনি ব্যবহার করতে সাহস করবেন না। ভারী নোংরা জিনিস, তার চেয়ে বরং আপনার এয়ার গানই ভালো, বুঝলেন? এই যে আপনার সহকর্মী মৃদু পায়ের শব্দ শোনা যাচ্ছে। মার্টন এসে পৌঁছাতেই হোমস তাকে স্বাগত জানিয়ে বললেন, এখন মার্টন, ভালো তো? তার ওখানটা মোটেই আরামের জায়গা নয়, তাই না? বক্সিং লড়িয়েটা বিপুলকায় এক তরুণ, মুখ দেখে মনে হয় বোকা আর এক দুয়ে। আড়ষ্টভাবে সে দাঁড়িয়ে রইল দরজার কাছে, আর হতভম্বের মতো তাকাতে লাগলো এদিকে ওদিকে। সে ভাবতে পারছিল না কিভাবে এর মোকাবেলা করবে। সাহায্যের জন্য সে তাকালো তার বিচক্ষণ সঙ্গীটির দিকে। হেরে গলায় সে বলল, ব্যাপারটা কি কাউন্ট? কি চায় ওই লোকটা? কাউন্ট কাজ ঝাঁকালেন। হোমস উত্তর দিয়ে বললেন, কথায় বলতে গেলে বলতে হয় মার্টন, খেল খতম। বক্সিং লড়াই মার্টন তবুও তার সঙ্গীতকেই প্রশ্ন করলো, লোকটা কি ঠাট্টা করতে চাইছে কাউন্ট? ঠিক ঠাট্টার মেজাজ আমার এখন নয়। হোমস বললেন, সেটা আমিও মনে করি, এবং আমি তোমাকে জোর দিয়েই বলছি, যত সময় যাবে ঠাট্টার এই ধারণাটা তোমার ততই কমে আসতে থাকবে। শুনুন কাউন্সিল বিয়াস, আমি কাজের লোক, সময় নষ্ট করবার মতো সময় আমার নেই। ওই শয়ন কক্ষে আমি চললাম। আমার অনুপস্থিতিতে বন্ধুটিকে আমার কথার অর্থটা বুঝিয়ে বলতে পারবে। 5 মিনিট আপনারা আলোচনা করে নিন, আর আমি নিজে এসে আপনাদের সিদ্ধান্ত জেনে নেব। আর এই সময়টা আমি শয়নকক্ষে হফম্যান বার্কালোরের সুরটা তুলবার চেষ্টা করি। কেমন? ঠিক করুন, আপনাকে নেবো না হিডেটা নেব? হোমস বাইরে যেতে যেতে ঘরের কোণ থেকে বেহালাটা তুলে নিল। 2-1 মিনিট পরেই হোমসের শয়নকক্ষ থেকে এই পাগল করা সুরের বিলম্বিত মূর্ছনা বন্ধ দরজা দিয়ে অস্পষ্ট ভাবে ভেসে আসতে লাগলো। সিলভিয়াস তার দিকে তাকালেন। মার্টন উদ্বিগ্ন ভাবে বলে উঠল, ব্যাপারটা কি স্যার? থিয়েটার কথা কি ও কিছু জেনেছে নাকি? সিলভিয়াস হতাশ স্বরে বলল, আইটি স্ট্যান্ডার্ডস আমাদের ফাঁসিয়েছে। এখন আমরা কি করব তাই ঠিক করতে হবে। শোনো, এই হিরেটার ব্যাপারে ও আমাদের পাকড়াও করতে পারে, তবে যদি বলে দিই হিরেটা কোথায়, তাহলে আর আমাদের ধরবে না। মার্টন আটকে উঠে বলল, কি? হিরেটা দিয়ে দেব? 1,00,000 পাউন্ডের ওই হিরে? হ্যাঁ, ওকে দিয়ে দিতে হবে। সিলভিয়াস ভগ্ন স্বরে বলল, হয় দিতে হবে, না হয় জেল খাটতে হবে। মার্টন বলল, তাহলে ওকে খতম করে দিলেই তো সব ঝামেলা চুকে যায়। বোকার মতো কথা বলো না মার্টন। গুলি করলেও পালানো কঠিন হবে এখান থেকে। তাছাড়া অস্ত্র শস্ত্র নিয়ে হোমসও তৈরি। ছাড়া যেসব সাক্ষী প্রমাণও সংগ্রহ করেছে তা নিশ্চয়ই পুলিশকেও জানিয়ে রেখেছে। মার্টন মাথা চুলকে বলল, আপনার মগজের বুদ্ধি আছে, নিশ্চয়ই একটা উপায় ভেবে বার করতে পারবেন আপনি। মারধর যদি না চলে, তো আপনি যা বলবেন আমি তাই পালন করব। কাউন্ট নিজের বুদ্ধির তারিফ করতে করতে বলল, ওর চেয়ে আচ্ছা আচ্ছা অনেক লোককে আমি বোকা বানিয়েছি। তারপর ফিসফিস করে বলল, এটা আমার কাছেই আছে, কোনো পকেটের মধ্যে। কোথাও রেখে আসতে ভরসা পায় না। আজই হয়তো এটা ইংল্যান্ডের থেকে চলে যাবে, আর রবিবারের মধ্যে আমস্টারডামে পৌঁছে 4 ভাগে ভাগ হয়ে যাবে। তবে ব্যাংক সেটারের ব্যাপারটা ও এখনো জানে না। শোনো মার্টন, আর এক মুহূর্ত হাতে সময় নেই।
হোমসকে আমাদের ঠকাতে হবেই। হিরেটার সন্ধান পেলেই তো ও আর আমাদের ধরবে না। তা হিরেটার একটা ভুল ঠিকানা হোমসকে দিয়ে ধোকা দিয়ে আমরা দেশ ছাড়া হয়ে যাব। দাঁত বার করে খিকখিক করে হাসতে হাসতে বলল, মতলবটা বেশ খাসা হয়েছে স্যার। সিলভিয়া হঠাৎ বাজনা শুনে বিরক্ত হয়ে বলল, "ধুর তেরি, কি জ্ঞান জ্ঞানে বাজনা রে বাবা, আরই অস্বস্তিকর। বেটা হোমস, হোমসকে বলবো হিরেটা লিভারপুরে আছে, আর লিভারপুরে গিয়ে যখন পাবে না, ততক্ষণে ওটা 4 ভাগে ভাগ হয়ে যাবে, আর আমরা তখন নীল সমুদ্রের বুকে। এসো মার্টন, এসো এখানে। চাবির গর্তে লাইটটা ছেড়ে এসে দেখো হিরেটা।" মার্টন ভীতস্বরে বলল, কি সাহসে আপনি ওটা নিয়ে ঘুরেন ফেরেন ভেবেই আশ্চর্য হই। সিলভিয়াস বলল, এর চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও আছে? আমরা যদি ওটা হোয়াইট হল থেকে নিতে পারি, তাহলে কি আর অন্য কেউ এখান থেকে নিতে পারবে না? মার্টন কৌতূহলী হয়ে বলল, একটু দেখান না আমাকে। সিলভিয়াসকে চুপ করে থাকতে দেখে মার্টন বলল, আপনি কি ভাবছেন আমি ওটা নিয়ে পালাবো? দেখুন স্যার, আপনার এই ব্যবহার আমার ভালো লাগছে না। সিলভিয়াস মার্টনকে সান্ত্বনা দিয়ে বলল, আরে আরে রাখছো কেন? এখন কি আমাদের ঝগড়া করার সময়? ভালো করে দেখতে চাও তো এসো এখানে। এইভাবে ধরো আলোটার দিকে। এই তো। মাটন ভালো করে দেখতে লাগলো। ধন্যবাদ কাউন। বলেই হোমস ঠিক সেই মুহূর্তে মূর্তিটার চেয়ার থেকে এক লাফে এসে কেড়ে নিলেন হিরেটা। এক হাতে সেটা নিয়ে অন্য হাতে রিভলভারটা কাউন্টের মাথা লক্ষ্য করে উঁচিয়ে ধরলেন। অসহ্য বিস্ময়ে দুই শয়তান পিছিয়ে গেল টলতে টলতে। ওরা সামনে ওঠার আগেই হোমস ইলেকট্রিক কলিং বেলটা টিপে দিলেন। কাউন্টের ক্রোধ আর আতঙ্ক ছাপিয়ে উঠেছে তার হকচকিত ভাব। আপাতে আপাতে বললেন, আপনারই জয় হলো হোমস। মূর্তিমান শয়তান আপনি। মন্থর বুদ্ধি স্যাম মার্টন পরিস্থিতি উপলব্ধি করতে সময় লাগছিল। এখন সিঁড়িতে ভারী পায়ের শব্দ শুনে সে বলে উঠল, কিন্তু ওই হতচ্ছাড়া বেহালাটা তাহলে বাঁচছিল কি করে? হোমস মুচকি এসে বললেন, ঠিকই বলেছ। আজকালকার গ্রামোফোন জিনিসটা এক অপূর্ব আবিষ্কার। ঝড়ের বেগে পুলিশ এসে দুজনের হাতে হাত করা লাগিয়ে অপরাধীদের অপেক্ষমান পুলিশ ভ্যানে তুলে দিল। পেছনের পর্দা সরিয়ে ওয়াটসন এই নতুন জয়মাল্যের জন্য অভিনন্দন জানালেন হোমসকে। শার্লক হোমস তাড়াতাড়ি বিলিহাটে কার্ডটা দেখে লর্ড কান্টলমেয়ারকে নিয়ে আসতে বললেন। একটা ওয়াটসনকে বললেন, এই হলো সেই লর্ড। কুচু মহলের বিচরণ করেন। ভদ্রলোক বেশ ভালো, তবে বড্ড সেকেলে। ওকে নিয়ে একটু মজা করতে আমার খুব ইচ্ছে হচ্ছে ডক্টর ওয়াটসন। ওয়াটসন কিছু বোঝার আগেই লর্ড কান্টলমেয়ার শার্লক হোমসের ঘরে ঢোকে। অত্যন্ত গম্ভীর প্রকৃতি, বিষস্কন্ধ, ঝোলা জুলপি, মন্থর গতি। রক্ষণশীল লোকটি ঘরে ঢুকতে ঢুকতে বিরক্তর সঙ্গে বললেন, আমি এখানে জানতে এসেছি যে কাজের দায়িত্বটা আপনি যেচে নিয়েছিলেন সেটার অবস্থা কি? হোমস তার সঙ্গে করমর্দন করে বললেন, কেমন আছেন লর্ড? এ সময় এরকম ঠান্ডা কোনোদিনই পড়েনি, তবে বাড়ির ভেতরটা বেশ আরামদায়ক। আপনার ওভারকোটটা খুলতে নিশ্চয়ই আমি সাহায্য করতে পারি লর্ড। লর্ড কান্টলমেয়ার অসম্মত জানিয়ে বললেন, আমার প্রশ্ন উত্তর দিন মিস্টার হোমস। হোমস বললেন, যতটা সোজা মনে করেছিলাম এখন দেখছি ততটা সোজা নয়, বড্ড জটিল। লর্ড বিদ্রুপের হাসি হেসে বললেন, আমি আগেই জানতাম আপনারা নিজেদের ক্ষমতা সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল নন। হোমসও মজা করে বলল, আপনি ঠিকই বলেছেন স্যার, তবে কথাটা হচ্ছে কি, চোর যদি চুরি করে তবে তাকে সহজেই গ্রেপ্তার করে শাস্তি দেওয়া যায়। চোর ছাড়া অন্য কেউ হলে বড্ড বিপদে পড়তে হয়, এই আর কি। অপরাধ অপরাধ, সে অপরাধ যেই করবে তাকেই শাস্তি পেতে হবে, সে যেই হোক না কেন। তাহলে প্রথমে তো আপনাকে গ্রেপ্তার করতে হয় লর্ড। লর্ড কান্টলমেয়ার শার্লক হোমসের কথা অপমানিত বোধ করে বলে, রসিকতার সময় এখন নয় হোমস। শার্লক হোমস এক ছুটে ঘরের দরজা আগলে দাঁড়ায়, বলে, হিরের সময় ঘুরে বেড়ানো কিন্তু অনেক অনেক বেশি অপরাধ লর্ড। লর্ড কান্টলমেয়ার অধৈর্য হয়ে পড়ে, বেশ ধমকের সঙ্গে শার্লককে পথ ছাড়তে বলে। শার্লক হোমস আগের মতো নাছোড়বান্দা হয়ে বলে, আপনার ওভারকোটের ডান পকেটটায় হাত দিয়ে দেখুন না লর্ড,
তখনই বুঝতে পারবেন আমি সত্যি বলছি কিনা। বৃদ্ধ লর্ড কান্টনমেয়ার ডান পকেটে হাত দিয়ে স্তম্ভিত হয়। নিজের পকেট থেকে হিরেটা বের করে বলে, আরে আরে এই তো সেই হিরেটা। এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আপনার রসিকতা প্রথমে আমি একটু বুঝতে পারিনি মিস্টার হোমস, কিন্তু কি করে হিরেটা আমার পকেটে এলো তা তো বুঝতে পারছি না মিস্টার হোমস। মামলার অর্ধেকটা মাত্র ফয়সলা হয়েছে, পরেরটা না হয় পরেই শুনবে। তবে আজকের অভিজ্ঞতা লোকের কাছে বলে বেশ আনন্দ পাবেন, তাই না লর্ড? কান্টন মিয়া লজ্জিত ভাবে বললেন, আপনার অত্যাশ্চর্য কর্মকুশলতার প্রতি আমি যে কটাক্ষ করেছিলাম তা ফিরিয়ে নিচ্ছি মশাই। ধন্যবাদ, শেষ ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প বলবে সবাই। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।